স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। 2030 সাল নাগাদ বিদ্যুৎ খাতে 23টি মেগা প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে। তবে নানামুখী আলোচনা সমালোচনায় কাজ শুরু করতে দেরি হচ্ছে বেশিরভাগ প্রকল্পে। তাই সময় মতো এসব বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে আসবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। আজ আমরা আলোচনা করব বিদ্যুৎ খাতের মেগা প্রকল্প নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম এবং এনার্জি পাওয়ার জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। সুন্দরবনের কাছে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সারা দেশে সমালোচনা হয়েছে সবচেয়ে বেশি। আন্দোলন হয়েছে চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণ হতে যাওয়া এসালম গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র নিয়েও। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। বিদেশি কর্মকর্তাদের নিরাপত্তার কারণে মহেশখালীর মাতারবাড়ির বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরুতেও দেরি হচ্ছে। সব মিলিয়ে বারবার পেছাতে হচ্ছে মেঘা প্রকল্পের কাজ। টাকার ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট লাগে, সেটা কিন্তু আমাদের কিছুটা দেরি হয়ে গেছে। প্রাইভেট সেক্টরে দেরি হচ্ছে, সরকারেও যেগুলো আমরা করতে যাচ্ছি সেখানেও আমাদের জায়গা নির্বাচন করা, জায়গা নেওয়া, অ্যাকোয়ার করা, সেই টাকার যোগান দেওয়া। মেগা প্রকল্পের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে রামপালে উৎপাদন হবে 1200 মেগাওয়াট, পটুয়াখালীর পায়রাতে 1320 মেগাওয়াট, মাতারবাড়িতে 1200 মেগাওয়াট, মহেশখালীতে 1320 মেগাওয়াট এবং চট্টগ্রামের বাঁশখালীতে 1320 মেগাওয়াট। এছাড়া পাবনার রূপপুরে উৎপাদন হবে 2400 মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ। বিশেষজ্ঞরা মনে করেন প্রাথমিক জ্বালানির যোগান নিয়ে অনিশ্চয়তায় হোঁচট খাচ্ছে প্রকল্পগুলো। কয়লা হ্যান্ডলিংয়ের ফ্যাসিলিটির আগে যদি আমি বিদ্যুৎ কেন্দ্র করে ফেলি, তাহলে সেই কয়লা তো যদি না আসে তখন আমার সেই কেন্দ্রের কী হবে? সো ভ্যালু চেইনের প্রথম ধাপটা হলো কোল ইম্পোর্ট পোর্ট তৈরি করা। মেগা প্রকল্পগুলো না আসার পেছনে মৌলিক কারণ হচ্ছে সরকার এই সমস্ত প্রকল্প মানে বিদ্যুৎ খাত এবং জ্বালানি খাত উন্নয়ন সমন্বিতভাবে হয়নি। 14 বছরে যেসব মেগা প্রকল্প বাস্তবায়নের কথা তার মধ্যে সরকারি 7টি ছাড়াও বেসরকারি ও যৌথ উদ্যোগে আরও 16টি বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এসব কেন্দ্র থেকে পাওয়া যাবে প্রায় 20,500 মেগাওয়াট বিদ্যুৎ। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আলোচনা। জনাব বদরুল ইমাম এবং জনাব হুমায়ুন রশিদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো। জনাব বদরুল ইমাম, আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি যে আমরা যে প্রতিবেদন দেখলাম সেখানে আমরা যে মেগা প্রকল্পের কথা বলছি, পাওয়ার সেক্টরের কথা, এবং তার অনেকগুলি আসলে অনিশ্চয়তার মুখে। আমরা আশঙ্কা প্রকাশ করছি যে 2030 সাল নাগাদ এগুলো হয়তো পাওয়ার জেনারেশন যেতে পারবে না। আপনি কি মনে হয়, আপনি কি একমত কিনার সাথে? জি, আসলে আপনার এখানে দুটো বিষয় আছে। একটা হলো যে আমাদের প্রজেকশনগুলা, এটা একটা বিষয়, আর একটা বাস্তবায়নের বিষয়টা। দুটো বিষয় কিন্তু আমরা দেখি যে এখানে মানে স্ট্রেট ফরওয়ার্ড চলে না। যেমন ধরেন, আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি যে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান 2010 যখন করলো, তখন কিন্তু বলা হয়েছিল যে 2020 সালে বাংলাদেশের বিদ্যুৎ চাহিদাটা হবে বা প্রজেক্টের যে বিদ্যুৎ উৎপাদনের যে টার্গেট সেটা হচ্ছিল 24,000 মেগাওয়াট। কিন্তু এখন এটাকে রিভাইজ, এই 2021 সালের মধ্যে বলা হয়, 21 সনের মধ্যে, কিন্তু এখন রিভাইজ করে এটা এখন পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান 2015 রিভাইজ ফ্রম 10, এখন কিন্তু এটাকে বলা হচ্ছে যে 13,000 মেগাওয়াট। 24 থেকে 13,000 বা 10,000 মেগাওয়াটের যে ডিফারেন্সটা, এই 5 বছরের সময় যে প্ল্যানিংটা, তার মানে সরকারের যে প্রজেকশনগুলা, এইগুলোর মধ্যে অ্যাকিউরেসির অভাব আছে। 10 সালে আমরা মনে করলাম যে আমাদের দরকার হবে, বা আমরা প্রজেক্ট করলাম 24,000 মেগাওয়াট, 21 সনের মধ্যে আমরা 15 সনে এসে বলছিলাম না, এটা আমাদের 13,000 মেগাওয়াট। সো দিস ইজ ওয়ান থিং, যে প্রজেকশন যখন সরকার করছেন তখন কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আরো ভালো মতো করে দেখাই উঠবে। দ্বিতীয়ত যেটা আছে আপনার যে মানে আপনার ইমপ্লিমেন্টেশনের ব্যাপারেও আমরা যেটা লক্ষ্য করি যে সরকার যে সময়সীমাটা দেন সেটা কখনো ঠিক থাকে না, এবং কোনো ক্ষেত্রে অতিরিক্ত ভুল বলে প্রতীয়মান হন। যেমন ধরেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যোধপুরে যেটা হওয়ার কথা, প্রথম প্রথম আমাদেরকে মানে অ্যাটলিস্ট আপনাদের সংবাদ মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে 17, 18, তারপরে 19, এরপরে এখন যেটা বলা হচ্ছে যে 22 সনের আগে এটা আসবে না। কিন্তু এক্সপার্টদের সাথে যদি কথা বলেন, বিশ্বের অন্যান্য দেশে যারা বিদ্যুৎ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালিয়েছেন বা তার সাথে জড়িত ছিলেন, তাদের মতে কিন্তু এই রূপপুর পাওয়ার প্ল্যান্ট এই 25 থেকে 30 আপনার আমরা যেটা প্রজেক্ট করছি, আমরা যেটা দৃশ্যত শুনতে পাচ্ছি,
বাস্তবের সাথে সেটা মিল নয়। তার সাথে ভিন্ন আছে। ধন্যবাদ জনাব হুমায়ুন রশিদ, আপনার কাছে জানতে চাচ্ছি যেটা এখন এই মুহূর্তে যারা বিশেষজ্ঞ আছেন তারা সব প্রায় বলছেন যে প্রাথমিক জ্বালানির যোগান বিদ্যুৎ কেন্দ্রের জন্য সেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনার কি মনে হয়, আপনি বেসরকারি খাতের একজন উদ্যোক্তা বিদ্যুতের ক্ষেত্রে? জ্বালানি ইজ এ বিগ চ্যালেঞ্জ। আসলে জ্বালানির সমস্যাটা কিন্তু সামনে আসবে। জি। এখন জ্বালানি জিনিসগুলা কোথা থেকে আসে? একটা আপনার বাতাস থেকে আসতে পারে, পানি থেকে আসতে পারে, কয়লা থেকে আসতে পারে, আপনার তরল জ্বালানি হিসাবে আসতে পারে, গ্যাস থেকে আসতে পারে। প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ হয়ে গেছে। আচ্ছা। গ্যাসের স্বল্পতা আছে। গ্যাসে আমরা নতুন করে কোনো গ্যাস কূপ খনন করতে পারি নাই কিংবা পাই নাই। তেল আমাদের পুরাটাই নির্ভরশীল। আপনার প্রতি বছর তেল আমদানি কিন্তু বাড়ছে। জি। এক, কয়লার আমাদের আমদানি কিন্তু কয়লার উপর ডিপেন্ডেন্ট হয়ে আমরা পাওয়ার প্ল্যান্ট করার জন্য যে প্ল্যানগুলো করেছি, আমার কাছে মনে হয় এটা যৌক্তিক না। আচ্ছা। ওয়াই যৌক্তিক না? কারণ এটা মূলত যে কয়লাগুলো আমদানি করা এবং সাপ্লাই চেইন ম্যানেজ করা কিন্তু ভেরি বিগ চ্যালেঞ্জ, এবং ইন্টারন্যাশনাল প্রাইসের উপরে আপনার সব সময় এটা ডিপেন্ডেন্ট থাকবে। জি। অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ডেন্ট থাকবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। এটার জন্য উদ্ধারের উপায়টা কি? উপায়টা হচ্ছে আমাদের স্থানীয় কিছু কয়লা আছে, সেগুলোকে কাজে আমরা কাজে লাগাচ্ছি না কেন? আমার কাছে মনে হয় বড় আশ্চর্য লাগে আমার কাছে মাঝে মাঝে ভেবে যে আমি এটা তুলবো ধরেন আরো 50 বছর পরে। 50 বছর পরে রেগুলেটরি রিকোয়ারমেন্টস কি হবে সেটা আমরা জানি না। এনভায়রনমেন্টাল রেগুলেটরি রিকোয়ারমেন্টস যেভাবে আসবে, এটাকে চ্যালেঞ্জটাকে ফেস করা আমাদের জন্য তখন দেখা যাবে তামাদি হয়ে গেছে এই কয়লাটা। এক্স্যাক্টলি। তেল আমাদের লাগবেই। গ্যাস আমাদেরকে গ্যাসের সোর্সিং, ডোমেস্টিক গ্যাসের সোর্সিং আরো বাড়াতে হবে। অফশোরে আমাদের অপরচুনিটি আছে। আমরা অফশোরে যদি যাই, এটা কিন্তু একটা বড় সুযোগ আছে এখনো, যেখান থেকে আমরা গ্যাসের পেতে পারি আমরা। আপনার এই রিনিউয়েবল এনার্জি কিছু কিছু সেক্টর আছে যেখানে আমাদেরকে ফোকাস করতে হবে। তবে জমির স্বল্পতাটা কিন্তু আছে, এটা মাথায় রেখে অবশ্যই আছে। ঠিক এই মুহূর্তে বাস্তবতায় আসলে আমরা যদি এনার্জির সোর্স চিন্তা করি, জ্বালানির সোর্স চিন্তা করি, কোনটা আসলে বেশি ভায়াবল এবং কোন দিকে নজর দেওয়া উচিত? দেখেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে মনো এনার্জি, গ্যাস বেস মনো এনার্জি ছিল, জি। কিন্তু গ্যাসের যে ডিপ্লিশন রেট আমরা দেখছি এটা নিঃশেষ হওয়ার পথে আছে। কিন্তু এটার হওয়ার দরকার ছিল না। আমরা গত 10 বছরের দিকে অতীতে যদি তাকান, দেখবেন গ্যাস এক্সপ্লোরেশন বাংলাদেশ একেবারে নিম্নতম পর্যায়ে আছে। বলতে গেলে কোনো এক্সপ্লোরেশনই হয়নি, মানে এক্সপ্লোরেশন অর্থে। তো সুতরাং আমাদের একটা সম্ভাবনা, বিশেষ করে সাগর বক্ষে, উনি যেটা বললেন যে একটা বড় সাগর বক্ষ আমরা নিষ্কণ্টক হিসাবে পেয়েছি ইন্টারন্যাশনাল লয়ের পরে, ডিসপিউটের পরে। তো এটা নিয়ে আমরা বসে থাকছি কেন? এটা এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে কেন আমরা মিয়ানমার, যেখানে আপনার 2012 সনের পরে এই মানে বর্ডার ডিসপিউটটা যখন কেটে গেল, জি, তারপরে যে ধরনের এক্সপ্লোরেশন ওয়ার্ক করেছে, এবং তারা এই 2 বছরে বা 3 বছরে আপনার একাধিক গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে, যার মধ্যে এমন গ্যাস ক্ষেত্র আছে যেটা নাকি এই বর্ডারের ঠিক ওপারে 45 কিলোমিটার দূরে। হ্যাঁ, 45 আপনার যে থামিং যে গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে। এখন কথা হচ্ছে যে হোয়াই আমরা কেন এটা নিয়ে বসে আছি? এইটা যদি আপনি চিন্তা করেন, তাহলে সন্দেহ একটা কথা বলা যায় যে এই ব্যাপারটা ঠিক হচ্ছে না। আমাদের এখানে সাগরে ঝাঁপিয়ে পড়ার কথা এখনই পড়া উচিত। জনাব হুমায়ুন রশিদ, আপনার কি মনে হয় যে এর আগে কয়েকবার দেখা গেছে যখন অফশোর যখন বিডিং এর জন্য যখন করা হয়েছে প্রস্তাব, খুব ভালো বেশি কোম্পানি কিন্তু একটা আগ্রহ দেখায় না, এটারই বা কারণটা কি? এখানে কোনো রিটার্ন অন ইনভেস্টমেন্টের ব্যাপারে তারা নিশ্চয়তা পাচ্ছে না, বা আর কোনো রেগুলেটরি কোনো ইস্যু রয়েছে কিনা? এখানে দুটো কারণ আছে। একটা, ডোমেস্টিক প্রসেস করতে অনেক সময় লেগে যায়। হ্যাঁ, এই সময়টা অনেক প্রতিষ্ঠান খুব সহজভাবে নেয় না। এক, দ্বিতীয়ত আরেকটা বড় জিনিস, যেটা সবচেয়ে বড় জিনিস, আন্তর্জাতিক বাজারে আপনার এই জ্বালানির দাম কমে গেছে। আচ্ছা। জ্বালানির দাম কমে যাওয়াতে আন্তর্জাতিক কোম্পানিগুলো অত্যন্ত ক্ষতির সম্মুখীন হয়েছেন। জি। তারা এই ক্ষতিটাকে আগে না পুষিয়ে নিয়ে নতুন করে ইনভেস্টমেন্ট আসার ব্যাপারেও তারা এনকারেজড হচ্ছেন না। এই দুটা কারণ। তাহলে এনকারেজ করতে হলে কি করতে হবে? একটা জিনিস অ্যাড করতে পারি। দেখেন, এটা তো বটেই, এখানে ফিসকাল টার্মটা মিলছে না, বাংলাদেশ যে দরে সেটা হচ্ছে না। কিন্তু তার চেয়েও দৃশ্যত একটা জিনিস যেটা দেখা যায়, যে আমাদের আমলাতান্ত্রিক জটিলতার যে বিষয়টা, যেমন ধরেন আমরা প্রথমে ঠিক করলাম যে একটা মাল্টি ক্লায়েন্ট সার্ভে করব, মানে সারা সাগর বক্ষ জুড়ে বিদেশি কোম্পানিকে দেওয়ার আগে একটা বাংলাদেশ একটা জরিপ করে নেবে, সাইসমিক জরিপ। তো এটা করতে 1 বছর 2 বছর সময় লাগে। এইটা ইনিশিয়েট করলো প্রায় 2 বছর আগে, টেন্ডার দেওয়া হলো, সিলেকশন করা হলো একটা পার্টিকুলার ভালো কোম্পানিকে বা এক্সপার্ট গ্রুপ অফ কমিটি। তারপরে দেখা যায় এটা আর নড়ে না,
ফলে এটা চলে গেল আপনার একটা মিনিস্ট্রির একটা স্পেসিফিক জায়গায় এবং স্টাক হয়ে থাকলো। পরবর্তীতে দেখা গেল যে অনেক সময় খ্যাপন করার পরে কেম ব্যাক উইথ এ সাজেশন যে এটা রিটেন্ডার করো। এটার কোনো দরকার ছিল না। এটা সামবডি ইজ ম্যানুভারিং, কলকাঠি নাড়াচ্ছে ওখানে বসে বসে, যার জন্য পুরো প্রোগ্রামটা স্টাক হয়ে আছে। মানে এই ধরনের আলাদা জটিলতা থেকে বার হয়ে না আসতে পারলে কিন্তু হুমায়ুন রশীদ, আমি আপনার কাছে জানতে চাইবো, একজন উদ্যোক্তা হিসাবে, বিদ্যুৎ খাতে উদ্যোক্তা হিসাবে আপনারা কি ধরনের এই আমলাতান্ত্রিক জটিলের কথা বলা হয় যে লাল ফিতার দৌরত্ব, এটা কতটা দেখেন আপনারা? তার আগে নেব আমরা একটা বিরতি। আমরা নিচ্ছি একটা বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি এক করে। স্বাগত আরেকবার খাদ্যগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি বিদ্যুৎ খাতের মেগা প্রকল্প নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ অধ্যাপক বদরুল ইমাম এবং এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশীদ। জনাব রশীদ এবং জনাব ইমাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব রশীদ, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমরা বিরতিতে যাবার আগে প্রশ্নটা ছিল যে দীর্ঘসূত্রিতা বা লাল ফিতার দৌরত্ব, একজন উদ্যোক্তা হিসাবে, ব্যক্তি খাতে উদ্যোক্তা হিসাবে আপনি এটা কতটা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন আপনি এই মুহূর্তে? লাল ফিতার দৌড়াতো কিন্তু পৃথিবীর কোনো দেশ নাই যে দেশে নাই। আচ্ছা, আমরা যেটাকে বলি কমনলি ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি খারাপ কিছু নয়, ব্যুরোক্রেসি থাকা ভালো, কিন্তু আমরা যখন লাল ফিতার দূরত্ব বলি তখন আসলে এটা অতিরিক্ত ব্যুরোক্রেসি বলতে পারি। এই দূরত্বটা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছিল। ব্রিটিশরা আমাদের শিখিয়ে গেছে, ব্রিটিশরা অন্যান্য দেশেও শিখিয়েছে। আমাদের দেশে এই গত 10-12 বছরের চেঞ্জ যদি আমি আপনাকে বলি, এই চেঞ্জটা ব্যুরোক্রেসি কিন্তু অনেক আগের চাইতে অনেক দুর্বল হয়ে গেছে, অনেক ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি হয়েছে। আচ্ছা, কেন? আমি অ্যাজ ইনভেস্টার্স আমি কিন্তু আপনার সাথে শেয়ার করছি। আমি আজকে পাওয়ার প্রজেক্টে যখন ইনভেস্ট করছি তখন আমি দেখি যে আমি যে ডকুমেন্টটা পাচ্ছি সেই ডকুমেন্টটা ব্যাংকেবল কিনা। আমি ব্যাংকের কাছে গেলে ব্যাংক থেকে টাকা বড় করার মতন এই ডকুমেন্টটা সাপোর্ট করে কিনা। জি। 1, 2 নম্বর হচ্ছে পিপিএ বলে একটা কন্ট্রাক্ট ডকুমেন্ট হয়। এই পিপিএ যেটা হয় সেটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত গুছানো, অত্যন্ত মডার্ন এবং এটা অত্যন্ত গ্রহণযোগ্য শুধু বাংলাদেশের ব্যাংকগুলোর কাছে না, আন্তর্জাতিক ব্যাংকগুলোর কাছেও। আপনার ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট যেটা আছে এটা অত্যন্ত গুছানো এবং অত্যন্ত স্ট্রাকচার্ড। রাইট। ফলে আজকে যে সুবিধাটা হয়েছে, যারা ইনভেস্টার্স লোকাল পাওয়ার প্রজেক্ট পাচ্ছে কিংবা আইপিপি কোম্পানি হিসেবে আপনার ডেভেলপড হয়েছে, এই পিপিএটা পাওয়াতে তাদের জন্য সুবিধা হয়েছে যে ওনারা এটা নিয়ে ব্যাংকের কাছে যেতে পারছেন, ফিনান্সিয়াল ক্লোজার করতে পারছেন। এই 10 বছরে, বিগত 10 বছরে এই চেঞ্জটা আসছে, হুইচ ইজ ভেরি পজিটিভ ইন আমরা আশা করছি পরিবর্তনটা অব্যাহত থাকবে। জনাব ইমাম, আপনাকে জানতে চাচ্ছি, আমরা যে এই প্রজেক্টগুলো করছি তার ফান্ডিং নিয়ে একটা বড় একটা ইস্যু আছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বলা হচ্ছে কস্টলি ফান্ড আমরা নিচ্ছি বিভিন্ন দেশ থেকে, বিশেষত চীন থেকে বলা হচ্ছে। সম্প্রতি সময় এআইএবি, চায়নার ব্যাকড এশিয়ান ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক থেকে বাংলাদেশ কিছু টাকা পেয়েছে, যেটা পরিমাণ প্রায় $509 মিলিয়ন। তাহলে আমাদের সোর্সিংটাও গুরুত্বপূর্ণ। আমরা আসলে কোথা থেকে টাকা সংগ্রহ করবো এইসব প্রকল্পের জন্য? সবই কি আমরা এই ধরনের সফট লোন বা ওয়ার্ল্ড ব্যাংক এদিকে নজর দেবো, নাকি একেবারে ব্যক্তি খাতে হার্ড লোন যেটা বলেন সেদিকে যাবো? দেখুন, ব্যক্তি খাতে যে সমস্ত প্রজেক্ট হচ্ছে সেটা তো হচ্ছেই, কিন্তু সরকারি খাতে যে সমস্ত প্রজেক্ট হয়, বিশেষ করে মেগা প্রজেক্ট যেগুলো, সেগুলোতে জন্য তো আপনাকে এক্সটার্নাল লোন নিতেই হবে। এটা সফট লোন হিসাবে আপনাকে নিতে হবে। যেমন ধরেন আপনার এই যে রূপপুর প্রকল্পটা, এটা এত এক্সপেন্সিভ, এটা আপনার $13 বিলিয়ন একটা প্রকল্প। এইটার এক্সপেন্ডিচারটা আদৌ এতটা জাস্টিফাই কিনা, এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। এবং আপনার এই আলোচনাতে আমি একটা জিনিস ফোকাস করা দরকার বলে মনে করি, যে বাংলাদেশ সরকার যে মেগা প্রজেক্টগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন, এইটার মধ্যে কন্ট্রোভার্সি এড়িয়ে চলাটাই সবচেয়ে মুখ্য বিষয়। কারণ কন্ট্রোভার্সি জড়িয়ে পড়লে এই প্রজেক্টগুলো ঠিকমতো ইমপ্লিমেন্টেশন হবে না, এগুলার আপনার দীর্ঘসূত্রিত হবে। যেমন ধরেন রামপাল প্রজেক্টটা যেভাবে করছে, এটার দরকার ছিল না। কারণ আপনি প্রজেক্ট করছেন, আমি 21 সনের মধ্যে আমি মানে ধরেন 24,000 মেগাওয়াট তৈরি করব, রামপাল ইজ 1000 মেগাওয়াট। এর জন্য যে কন্ট্রোভার্সি অ্যারাইজ করেছে, কন্ট্রোভার্সিটা শুধু দেশের ভেতরে না,
আপনার দেশের সায়েন্টিস্টরা পরিবেশবিদরা যখন সরকারকে বোঝালেন যে এটা সুন্দরবনকে ধ্বংস করবেন, ওনাদেরকে কিন্তু সরকারের তাদের কথাটাকে খুব একটা গুরুত্ব দিলেন না। কিন্তু হোয়াট অ্যাবাউট ইউনেস্কো সে দ্য সেম থিং, Right, এবং exactly. ইভেনচুয়ালি এটা আপনার ওয়ার্ল্ড হেরিটেজ সম্মানটা হারায় ফেলতে পারে। তো এখন ধরেন এই কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ে যে আপনি ফান্ডিং এর ব্যাপারটাই বলেন আর ওটাও প্রজেক্ট কঠিন ইম্পোর্টেশন হয়ে যাবে তাহলে। এটাও প্রবলেম হয়ে যাবে। আপনার রামপালে ফান্ডিং করতে একাধিক ব্যাংক ডিনাই করেছে বিকজ অফ দিস কন্ট্রোভার্সি। এখন সুতরাং আপনার স্মুথ রানিং যে সমস্ত প্রজেক্ট আছে সেইগুলোকে কনসেন্ট্রেট করা উচিত। আপনার রামপাল ইজ এ ভেরি কন্ট্রোভার্সিয়াল থিং, সরকারের উচিত এটাকে এই কন্ট্রোভার্সির মধ্যে বেশি আগায় না আগায় অন্যান্য যে এতগুলো আছে এগুলোর প্রতি তো আমাদের পূর্ণ সমর্থন রয়েছে সবার। কয়লা ভিত্তিক যে সমস্ত প্রজেক্ট আছে সেটাই। এগুলো সবাই আমি ওনার সাথে একটুখানি জি। লিঙ্কেজ করে বলতে হ্যাঁ, চাই বলুন। যে বাংলাদেশের, আমার জানা মতে বাংলাদেশের যে পরিমাণ ঋণ থাকার দরকার সরকারের, জি, তার চেয়ে তো অনেক কম আছে। ফলে আমাদের দেশে অনেক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট এখনো আসা উচিত, যেগুলো বিদেশি এই ওয়ার্ল্ড ব্যাংক কিংবা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কিংবা এআইবি থেকে আমরা লোন নিয়ে বিভিন্ন প্রজেক্ট করতে পারি। এক, আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ আজকে $32 বিলিয়ন, হুইচ ইজ ভেরি পজিটিভ, গর্বের ব্যাপার একটা। জি। 3 নম্বর হচ্ছে যে রামপালের ব্যাপারটা স্যার যেটা বললেন, আমি কিন্তু দক্ষিণাঞ্চলের লোক হিসেবে আমার যেটা ধারণা, আচ্ছা। সবচেয়ে নিগৃহীত হচ্ছে পশ্চিম এবং দক্ষিণ অঞ্চল, যেখানে না শিল্পায়ন হয়েছে, না অপরচুনিটিস তৈরি হয়েছে, না এমপ্লয়মেন্ট কিংবা জব ক্রিয়েট হয়েছে। এটা দুঃখজনক, এটা করতেই হবে। এখন কি করলে ওখানে বিদ্যুৎ প্লান্ট হলে ওইখানে শিল্প কিন্তু এগিয়ে আসছে। মোংলা অঞ্চলে আপনি যদি যান, আমি মোংলার ওই প্রত্যন্ত অঞ্চল ঘুরি এবং আমার দেখা আছে। আমি রামপালে গেছি, ওই অঞ্চলে যে চ্যালেঞ্জগুলো আছে, এই চ্যালেঞ্জগুলো যদি অ্যাড্রেস করা যায়, রামপালে বিদ্যুৎ প্লান্ট হওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, বিশ্বাস করি যে এটা এনভায়রনমেন্ট, আজকে অনেক আধুনিক প্রযুক্তি বেরিয়েছে, এই প্রযুক্তিগুলো যদি এনফোর্স করা হয় এবং যারা ইন্ডিপেন্ডেন্ট ইঞ্জিনিয়ার্স, ইন্ডিপেন্ডেন্ট স্যারদের মতন লোক, ওনারা যদি দেখেন যে এটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেবল কিনা, রামপালের বিদ্যুৎ প্লান্ট হওয়া উচিত। না, সেটা ঠিক আছে। বেসিক্যালি আমি এটার সাথে একমত যে সাউথার্ন আপনি অঞ্চলে হওয়া উচিত। দক্ষিণ অঞ্চলের যে আপনি অনগ্রসরতার কথা বললেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন, পায়রা কিন্তু ওখানেই রামপাল থেকে খুব একটা পটুয়াখালীতে খুব দূরে। পায়রা বন্দরে পায়রাতে যে 1320 মেগাওয়াট প্লান্টটা করছে, জানি স্যার। আর রামপালেই করতে হবে তার তো কোনো মানে নাই। আপনি 10 কিলোমিটার উপরে উত্তরে চলে গিয়ে আপনার লবণছড়া বলে যে জায়গাটা আছে, পরিবেশবিদদের হিসাব নিকাশে বলছে যে ওখানে চলে গেলে ক্ষতির পরিমাণ, সুন্দরবনের যে আশঙ্কাটা করা হচ্ছে ক্ষতির, সেটা কমে যায়। তো স্টিল দ্যাট ইজ সাউদার্ন আপনার ওই অঞ্চলে। আপনার কি মনে হয়? আমাদের সময় খুবই কম। রামপাল কিন্তু 20 সেকেন্ডের মধ্যে আমাদের শেষ করতে হবে। রামপাল কিন্তু সুন্দরবনের বর্ডার লাইন থেকে মানে 10 কিলোমিটার পর্যন্ত ইসিএ বলে এটাকে, এনভায়রনমেন্ট ক্রিটিক্যাল এরিয়া। এর বাইরে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রামপালে যে এনভায়রনমেন্টাল, যে সরকার বলেছেন যে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করবেন, এটা যদি সত্যিকার অর্থে চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করেন তাহলে এই বিদ্যুৎ পাওয়ার প্লান্ট হওয়া উচিত। কারণ মোংলাতে যেভাবে শিল্পায়ন বিদ্যুৎ হচ্ছে, প্লান্ট নিয়ে আপত্তি বলছেন না জনাব বদরুল ইমাম, উনি বলছেন যে একটু অন্য জায়গা হতে পারত, মংলাতেই হতে পারে, সেটাই মানে ঠিক রামপালটা ইজ টু ক্লোজ টু সুন্দরবন। আমার দেখা মতো, আমি বিদেশে এক জায়গায় আছি, আমি দেখেছি যেখানে লেক আছে, নেইবারহুড আছে, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট আছে, যেটা অসোয়া বলে কানাডার একটা শহরে, অনেকে জানেন। আচ্ছা, তো নিশ্চয়ই এটা থাকতে পারে, এবং যারা এখানে কেন হবে না? শুধু এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করতে হবে। সুন্দরবনটা ইউনিক একটা প্লেস, যেটার সাথে আপনি অন্য জায়গার তুলনা করতে যারা পারেন। হুমায়ুন রশিদ, আমাদের ধন্যবাদ, আপনার শেষ করতে হচ্ছে। জনাব বদরুল ইমাম, আপনাকে ধন্যবাদ, আমাদের শেষ করতে হচ্ছে। ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার কথা বলবো আপনাদের সাথে আবারও। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।